গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের নন্দিত নরকে পর্ব ৩। সকাল সকাল যে, কি ব্যাপার? মর্নিং স্কুল আজ থেকে। সকাল ৭টায় স্কুলে গেলাম, তুমি তো তখন ঘুমে। বাব্বা, এত ঘুমোতেও পারো? মা চা নিয়ে ঢুকলেন। রুনু বলল, আমায় ১ কাপ চা দাও না মা। আরেকটা কাপ এনে ভাগ করে নে। না, তাহলে থাক, দাদা খাক। আহা, নে না। রুনু চা নিয়ে বসল এক পাশে, চুমুক দিয়ে কি ভেবে হাসল খানিকক্ষণ। বলল, মা খিদে পেয়েছে। কি রান্না মা আজকে? মাছ। খিদে নিয়ে চা খেতে আছে? ওতে কিছু হবে না মা। আচ্ছা, আপাকে দেখলাম বাবার সঙ্গে রিকশা করে যাচ্ছে। কোথায়? কি জানি কোথায়। তোর আম কাঁঠালের বন্ধ কবে রে রুনু? দেরি আছে, সামনের মাসের ১৫ তারিখ থেকে। আমি তোর খালার বাসায় যাব বেড়াতে, তুই তাহলে থাকবি। সে কি, তোমার সঙ্গে কে যাবে মা? আমি, রাবেয়া আর তোর আব্বা। বেশ তো, আমি বুঝি বাতিল? রুনুর কথার ভঙ্গিতে হেসে ফেললাম সবাই। রুনু আমার দিকে তাকিয়ে বলল, দাদা, তোমার চাকরি হলে আমায় নিয়ে বেড়াতে যাবে? নিশ্চয়। আমি কিন্তু কক্সবাজার যাব, শিলুরা গিয়েছিল গতবার। বেশ তো, আর যেদিন প্রথম বেতন পাবে সেদিন? সেদিন কি রুনু? সেদিন আমাকে ১০ টাকা দিতে হবে। দেবে তো? হ্যাঁ, কি করবি? এখন বলবো না। রুনু লম্বা হয়েছে একটু, চোখের তারাও যেন মনে হয় আরও গভীর কালো। চাঞ্চল্যও এসেছে একটু। সেদিন দেখলাম অনেকক্ষণ ধরেই আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াল। সে কি বুঝতে পারছে তার চোখের পাতায়, তার হলুদ গালে, বরফি কাটা মসৃণ চিবুকে রূপের বন্যা নামছে? যৌবনের সেই লুকানো চাবি দিয়ে প্রকৃতি একটি একটি করে অজানা ঘর খুলে দিচ্ছে তার সামনে। সে দেখছি প্রায় রাতেই শুয়ে শুয়ে উপন্যাস পড়ে। পড়তে পড়তে এক একবার চোখে রুমাল দিয়ে কেঁদে ওঠে। আমি বলি, কি হয়েছে রুনু? কই, কিছু হয়নি তো। কাঁদছিস কেন? কাঁদছি না তো। কি বই পড়ছিলি দেখি? রুনু উঁচু করে বই দেখায়। কেঁদে ভাসাবার মতো কিছু নয়। জীবনে একটা সময় আসে যখন তীব্র অনুভূতিতে সমস্ত আচ্ছন্ন হয়ে থাকে। প্রথম বেতন পেলে রুনুকে একটা চমৎকার শাড়ি কিনে দিব আমি। সবুজ জমিনের উপর সাদা ফুলের নকশা। রোল নাম্বার 13 পড়তো দেখতাম। অনেকদিন পর শিলুকে দেখলাম। সবাই মিলে চাটগাঁয় গিয়েছিল বেড়াতে। বেশ কিছুদিন পর ফিরল। এতদিন শান্তি কটেজকে কি বিষণ্ণই না লাগছিল। দেখতাম সন্ধ্যা হতেই শান্তি কটেজের বুড়ো দারোয়ান বারান্দায় বাতি জ্বালিয়ে একা একা বসে থাকে চুপচাপ। খালি বাড়ি পেয়ে পাড়ার ছেলেমেয়েরা লুকোচুরি খেলতে হাজির হচ্ছে সকাল বিকাল। ফুলগাছ নষ্ট করো না গো লক্ষ্মী ছেলেমেয়েরা। প্রতিবাদের সুরও যেন খালি বাড়ির মতোই বিষণ্ণ। মাঝে মাঝে ঝড়ের মতো হাজির হতো রাবেয়া। গেটের বাইরে থেকে তীক্ষ্ণ স্বরে চেঁচাত, এই দারোয়ান, এই এই বুড়ো। কি খুকি আপা? এরা কোথায় গেছে? বেড়াতে। কেন বেড়াতে গেল? দারোয়ান হাসত কথা শুনে, আশ্বাসের ভঙ্গিতে বলতো, আবার আসবে আশামণি। কবে আসবে? কাল? ১৬ তারিখে আসবে। না, কালকেই আসতে হবে। তুমি ওদের আনতে যাবে স্টেশনে? জি আপামনি। আমিও সঙ্গে যাব। আচ্ছা। তুমি নিয়ে যাবে তো আমাকে? জি, আপনাকে নিয়ে যাব। ঠিক যাব আপামনি। পেয়ারা পেরে দাও আমাকে। লম্বা আকাশি নিয়ে খুশি মনে পেয়ারা খোঁজে বুড়ো। গ্যারাজের উপর ঝুঁকে পড়া গাছে ঝেপে পেয়ারা হয়েছে। খালি বাড়িটার দিকে তাকিয়ে আমিও রাবেয়ার মতো
আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম। কবে আসবে শিলু, যাকে আমি করুণা বলে নিজের মনেই ডাকি? করুণা ছবির মতো দাঁড়িয়ে থাকবে বাগানে, নিজের খেয়ালে গান গেয়ে উঠবে আচমকা। আমাদের বাসার দিকে তাকিয়ে নরম গলায় ডাকবে, রুনু, রুনু, বাসায় আছো? এর জন্য আমি অপেক্ষা করছিলাম। ভালোবাসার সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, কিন্তু আমি বুকের ভেতর গোপন ভালোবাসা পুষেছি। কতদিন পর দেখলাম শিলুকে। গাড়ি থেকে নামতেই আমার সঙ্গে দেখা। খুব কোমল কণ্ঠে বলল, আপনারা সব ভালো ছিলেন তো? রুনু ভালো? তেমনি লম্বাটে মুখ, কপালের দিকে টানা ভ্রু, অন্যমনস্ক ভঙ্গিতে কথা বলতে বলতে হঠাৎ থমকে অন্যদিকে তাকালো। আমার হৃৎপিণ্ড তুলে উঠল। শিলুর চোখের দিকে সরাসরি তাকাতে গিয়ে অদ্ভুত কষ্ট হলো। আমি বললাম, তোমরা ভালো তো শিলু? জি। শিলুর মা মালপত্র নামাতে নামাতে আর চোখে তাকাচ্ছিলেন আমার দিকে। বুড়ো বয়সেও ঠোঁটে আর মুখে রং মেখেছেন। বয়স অগ্রাহ্য করে পরা চকচকে শাড়িতে তাকে হাস্যকর লাগছিল, কিন্তু তবু তো তিনি শিলুর মা। আমি বিনীত ভঙ্গিতে তার দিকে তাকিয়েছিলাম। সবার নাম শেষে নামলেন নাহার ভাবি। ভারী সুন্দর হয়েছেন তিনি। গায়ের মসৃণ চামড়া ঝকঝক করছে, নাকের ওপর জমে থাকা বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে রোদ লেগে। নাহার ভাবি আমাকে দেখে ছেলে মানুষী ভঙ্গিতে চেঁচিয়ে উঠলেন, আপনাদের কথা যা ভেবেছি। আমিও ভেবেছি আপনারা কবে আসবেন। রুনু আর রাবেয়া কোথায়? রুনু স্কুলে, রাবেয়া বেড়াতে বের হয়েছে। রুনুর জন্য আমি অনেক গল্পের বই এনেছি, অনেক নতুন রেকর্ড কিনেছি। শিলুর মা ঠান্ডা গলায় বললেন, রোদে তোমাদের মাথা ধরবে, ভেতরে গিয়ে বসো মেয়েরা। শিলু, তোমাকে আমি গোপনে করুণা বলে ডাকি। তোমার জন্য আমার অনেক কিছু করতে ইচ্ছা হয়। প্রতি রাতে তোমাকে নিয়ে কত কি ভাবি, যেন তোমার কঠিন অসুখ করেছে, শুয়ে শুয়ে দিন গুনছ মৃত্যুর। হঠাৎ একদিন আমি গিয়ে দাঁড়ালাম তোমার বিছানার পাশে। তুমি ছেলে মানুষের মতো বললে, এতদিন পর এলেন? আমি বললাম, তুমি তো কখনো ডাকনি শিলু, ডাকলেই আসতাম। তুমি বিবর্ণ ঠোঁটে হাসলে। আমি বসলাম তোমার পাশে। জানালা দিয়ে হু হু করে হাওয়া আসছে, হাওয়ায় কাঁপছে তোমার লালচে চুল। আমি তোমার মাথায় হাত রাখলাম। তুমি বললে, জানেন, আমার যে একটা ময়না ছিল, সেটি ঠিক মানুষের মতো শীষ দিত, খাঁচা ভেঙে পালিয়েছে। কি হাস্যকর ছেলে মানুষই ভাবনা। কতদিন ভাবতে ভাবতে রাত হয়ে যেত। রাস্তায় নিশি পাওয়া কুকুর চেঁচাত। ঘুম ভেঙে মাস্টার কাকা উঠে আপন মনে কথা বলতেন। আমার বন্ধু রমেশ এক বিবাহিতা ভদ্রমহিলাকে বিয়ে করেছিল। মেয়েটি তার স্বামী ও দুটি বাচ্চা ছেলে মেয়ে ছেড়ে পালিয়ে গিয়েছিল রমিজের সঙ্গে। ভদ্রমহিলার স্বামী দুঃখে লজ্জায় এন্ড্রিন খেয়ে মরেছিল। ঘটনাটি শুনে রমিজের প্রতি আমার প্রচণ্ড ঘৃণা হয়েছিল। এর অনেকদিন পর যখন শিলুরা ঘর অন্ধকার করে বাইরে বেড়াতে গেল, তখন কেন যেন মনে হলো রমিজ কোনো দোষ করেনি। ভালোবাসার উৎস কি আমি জানি না। আশফাক বলতো, ভালোবাসা হচ্ছে নিছক কামনা, যৌন আকর্ষণের পরিভাষা। কিন্তু আমার তা মনে হয় না। আমার গলা জড়িয়ে শিলু কখনো ঘুমিয়ে থাকবে, এ ধরনের কল্পনা তো কখনো মনে আসে না। একদিন শিলুর বয়স হবে, পাক ধরবে তার চুলে, পোকায় কাটা অশক্ত দাঁতে কালো ছোপ পড়বে, ছানি পড়া চোখের ঝাপসা দৃষ্টিতে তখন কি সে দেখতে পারবে বছর ৩০ আগে একটি অনুভূতিপ্রবণ তরুণ ছেলে কান পেতে আছে? কখন সেই কোমল কণ্ঠ শোনা যাবে, দাদুভাই, রুনু বাসায় আছে? আমি ইদানিং কেমন আবেগপ্রবণ হয়ে উঠেছি।
মা আমাকে মাঝে মাঝে বুঝতে চেষ্টা করেন। রুনু প্রায়ই অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। হয়তো আমার বোঝার ভুল, তবু তার হাবভাব যেন কেমন, যেন কিছু জানতে চেষ্টা করছে। সেদিন অপ্রাসঙ্গিকভাবেই বলে বসল, শিলুকে কি তোমার খুব বুদ্ধিমতী মনে হয় দাদাভাই? আমি নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখতে প্রাণপণ চেষ্টা করে বললাম, হ্যাঁ। তোমার কাছে ওকে ভালো লাগে? তা লাগে। কিন্তু ও কি বলে জানো? কি বলে? বলে তোমার দাদাভাইকে দেখলেই মনে হয় বোকা, তাই না? বলা বাহুল্য, আমি সেদিন দুঃখিত হয়েছিলাম। আমাকে কেউ বোকা বলছে সেই জন্য নয়, আমার গভীর আবেগের কথা সে জানছে না এজন্য। আমার ধারণা শিলু যখন জানবে তখন নিশ্চয়ই আমাকে অন্য চোখে দেখবে। আমি বললাম, শুনে তোর খারাপ লেগেছে রুনু? হ্যাঁ। শিলু কি তোর খুব ভালো বন্ধু? হ্যাঁ, ভালো বন্ধু। আমাদের সংসারে কি একটা পরিবর্তন এসেছে, সুর কেটে গেছে কোথাও। শিলু আমার সমস্ত চেতনা এমনভাবে আচ্ছন্ন করে রেখেছে যে আমি ঠিক কিছু বুঝে উঠতে পারছি না। মা ভীষণ রকম নীরব হয়ে পড়েছেন, শঙ্কিতভাবে চলাফেরা করছেন। তার হতাশ ভাবভঙ্গি, নিচু স্বরে টেনে কথা বলা, সমস্তই বলে দেয় কিছু একটা হয়েছে। বাবা এসে প্রায়ই আমার ঘরে বসেন, নিতান্ত অপ্রয়োজনীয় দুই একটা কথাবার্তা বলেন। কেমন পড়াশোনা চলছে, বাজারে জিনিসপত্রের যা দাম। আমি তার ভাবভঙ্গি দেখেই বুঝতে পারি তিনি কিছু একটা বলতে চান। এলোমেলো কথা বলতে বলতে এটি সেটি নাড়তে থাকেন, তারপর হঠাৎ করে উঠে চলে যান। কি বলতে চান তা বুঝে উঠতে পারি না। বাবাকে আমরা বড় ভয় পাই, নিজ থেকে কিছু জিজ্ঞাসা করতে সাহস পাই না। মাকে যখন জিজ্ঞাসা করি, কি হয়েছে মা? মা অবাক হবার ভান করে বলেন, হবে আবার কি রে খোকা? মা মিথ্যা বলতে পারেন না, কিছু লুকাতে পারেন না। আমি জোর দিয়ে বলি, বলো কি হয়েছে? মা মেঝের দিকে তাকিয়ে টানা সুরে কাপা গলায় বলেন, কোথায় কি হয়েছে? অথচ প্রায়ই দেখছি বাবার মা ফিসফিস করে আলাপ করছেন। বিরক্তিতে বাবার ভ্রু কুঁচকে উঠছে ঘন ঘন। অনেক রাত পর্যন্ত বাইরে বসে থাকছেন। পরশু রাতে মা গুনগুন করে কাঁদছিলেন। আমার কাছে মনে হচ্ছিল কে যেন ইনিয়ে বিনিয়ে গান গাইছে। রাবেয়া বলল, ও খোকা, ঘরে মা কাঁদছে রে। রুনু বলল, সত্যি দাদা মা কাঁদছে? আমি ভেবেছি বুঝি বেড়াল। রাবেয়া গলা উঁচু করে ডাকল, মা, ও মা, কাঁদছ কেন? মা চুপ করে গেলেন। রাবেয়া আবার ডাকল, মা, ও মা। মা ধরা গলায় বললেন, কে? তুমি কাঁদছিলে কেন? আমি সমস্ত কিছু বুঝতে চাই। আমি সবাইকে ভালোবাসি। যে সংসার বাবা গড়ে তুলেছেন সেখানে আমার যা ভূমিকা আমি তার চেয়ে অনেক বেশি করতে চাই। যদি কোনো জটিলতা এসেই থাকে তবে সে জটিলতা থেকে আমি দূরে থাকতে চাই না। আমি চাই সবাই সুখী হোক। রুনু শিলুর মতো একটা ময়না পাখি এনে পুষুক, যেটি সময়ে অসময়ে মানুষের মতো সুখে শীষ দিয়ে উঠবে। দুপুরবেলা ঘুমিয়ে আছি, হঠাৎ রাবে আমাকে ডেকে তুলল। উত্তেজনায় তার চোখের পাতা তিত্তির করে কাঁপছে। ও খোকা, শুনছ? আমার বিয়ে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। রাবেয়া খিলখিল করে হেসে বলল, বিশ্বাস হচ্ছে না? আল্লাহর কসম, সত্যি বিয়ে। আম্মাকে জিজ্ঞাসা করে দেখো। কখন বিয়ে? আজ বিকেলে। এখন আমি গোসল করে সাজব। তুমি আবার সবাইকে বলে বেরিও না খোকা, আমার বুঝি লজ্জা নেই? মাকে জিজ্ঞাসা করতেই মা বললেন, বরপক্ষের ওরা বিকেলে দেখতে আসবে। আমি অবাক হয়ে বললাম, পাগল মেয়েকে বিয়ে করবে কে? মা বললেন, পাগল কোথায় রে? ওই একটু যা আছে তা সেরে যাবে। বরপক্ষের লোকজন জানে? মা ভীত কণ্ঠে বললেন, আমি ঠিক বলতে পারি না তোর আব্বা বলেছে কিনা। তুই আপত্তি করিস না খোকা। কিন্তু হঠাৎ বিয়ের কি হলো? আমি জানি না।
তোর আব্বা সব ঠিক করেছেন, তোর আব্বাকে জিজ্ঞেস কর। দেখতে আসবে 5টায়। 4টার ভিতরে সব তৈরি হয়ে গেল। মা ঘামতে ঘামতে খাবার তৈরি করলেন। বসবার ঘরে নতুন পর্দা লাগানো হলো। ট্রাঙ্কে তোলা টেবিল ক্লথ বিছিয়ে দেওয়া হলো টেবিলে। মন্টু সাইকেলে করে দূর কোথাও থেকে ফুল এনে ফুলদানি সাজালো। রুনু রাবেয়ার একটা শাপলা রঙের শাড়ি পরে ঘুরে বেড়াতে লাগলো। রাবেয়া ঘ্যান ঘ্যান করতে লাগলো, মা রুনু যে বড় আমার শাড়ি পরেছে, ময়লা করে ফেলবে তো। ময়লা হলে ইস্ত্রি করিয়ে দিব, যদি ছিঁড়ে ফেলে। কি ভেজর ভেজর করছিস? আমি তো ভেজর ভেজর করছি। আর যদি আমার বিয়ে না হতো দেখতে, রুনুর চুল ছিঁড়ে ফেলতাম না। রাবেয়া পরেছে বেশ দামি আসমানি রঙের শাড়ি। সাধারণ সাজগোজের বেশি কিছু করেনি। এতে তাকে যে এত সুন্দরী লাগবে কে ভেবেছে। বড় বড় ভাষা ভাষা চোখ, বরফ কাটা চিবুক, শিশুর মতো চাউনি, সব মিলিয়ে রূপকথার বইয়ে একা বন্দি রাজকন্যার ছবি যেন। মাস্টার কাকা একটা ফর্সা পাঞ্জাবি পরে বারান্দার ইজি চেয়ারে বসে আছেন, বরপক্ষীয়দের অভ্যর্থনার জন্য। 5টায় তাদের আসার কথা, তো 6টা পর্যন্ত কেউ এলো না। একটা পাগল মেয়ে গোছিয়ে দেবার ষড়যন্ত্র তারা কি করে যেন জেনেছে। লজ্জায় আমার চোখে পানি এসে পড়ল। কি দরকার ছিল এসবের? নাই হতো বিয়ে। মা কাদা কাদো গলায় বললেন, দরকার ছিল রে। কি জন্য? আমার কেমন যেন সন্দেহ হয় খোকা। কি সন্দেহ? কাল তোর বাবা রাবেয়াকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, তখন জানবি। বাবা নামলেন রিকশা থেকে। রাবেয়া ধীরে সুস্থে নামল। মুখ কালো করে বলল, মা, ডাক্তার আমাকে বেশি পরিশ্রম করতে নিষেধ করেছেন। এখন শুধু বিশ্রাম, তাই না বাবা? বাবা মার দিকে তাকিয়ে কাপা গলায় বললেন, এখন কি করবে? ব্যাপারটা আমি জানলাম, রুনু জানল, মন্টু ফুটবল খেলতে বাইরে গেছে, শুধু সেই জানল না। রাবেয়া নির্বিকার ঘুরে বেড়ানোর ফল ফলেছে। ডাক্তার তাকে পরিশ্রম করতে নিষেধ করেছেন। এখন রাবেয়ার প্রয়োজন শুধু বিশ্রাম। রাবেয়ার মাথা ঠিক নেই। ছোটবেলা থেকেই সে ঘুরে বেড়াতো চারদিক। সব বাড়িঘরই তার চেনা। চাচা, খালু, দাদা বলে ডাকে আশেপাশের মানুষকে। তাদের ভিতর থেকেই কেউ তাকে ডেকে নিয়েছে। এমন একটা মেয়েকে প্রলুব্ধ করতে কি লাগে? মার রাত্রে ঘুম হয় না। তার চোখের নিচে গাঢ় হয়ে কালি পড়েছে। রুনু আর শিলাদের বাসায় গান শুনতে যায় না। নাহার ভাবি বেড়াতে এসে বললেন, কি ব্যাপার, তোমরা কেউ দেখে আমাদের ওখানে যাও না? রাবেয়া পর্যন্ত না। রুনু কথা বলে না। মা নিচু গলায় বললেন, রাবেয়ার অসুখ করেছে মা। কি অসুখ? জানি না তো। এমনি শরীর খারাপ। বলতে গিয়ে মায়ের কথা বেঁধে যায়। অসহায়ের মতো তাকান। ব্যাপারটার উৎস রাবেয়ার কাছ থেকে জানতে চেষ্টা করলাম আমি। সন্ধ্যায় যখন রুনু মাস্টার কাকার কাছে পড়তে যায়, ঘরে থাকি আমি আর রাবেয়া। তখনই আমি কথা শুরু করি, রাবেয়া, কি, কোথায় কোথায় বেড়াতে যাস তুই? কত জায়গায়? চেনা বাড়িতে? খুব ভালো লাগে। হুম। কাকে কাকে ভালো লাগে? সবাইকে। ছেলেদের ভালো লাগে? হুম। নাম বল তাদের। একটানা নাম বলে চলে সে। তাদের কাউকেই সন্দেহভাজন মনে হয় না আমার। সবাই বাচ্চা বাচ্চা ছেলে। রাবেয়াকে বড় আপা ডাকে। তারা তোকে আদর করে রাবেয়া? হুম। কি আদর করে? আমার সঙ্গে খেলে। আর? আর কি? গল্প করে। কিসের গল্প? ইতস্তত করে বলি, কেউ তাকে চুমু খেয়েছে রাবেয়া? যাহ, তাই বুঝি খায়? মার কথাগুলো হয় আরো স্পষ্ট, আরো খোলামেলা। আমার লজ্জা করে। মা আদুরে গলায় বলেন, রাবেয়া, কে তোর শাড়ি খুলেছিল বলতো? যাও মা, তুমি তো ভারী। মা রেগে যান। হাঁপাতে হাঁপাতে বলেন, তাহলে এমন কেন হলো? বল তুই হারামজাদি। রাবেয়া বলে না কিছু। মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন। রাবেয়া বড় বড় চোখে তাকায়, বলে, কেঁদো না মা। বল কার সঙ্গে তুই শুয়েছিলি?
রাবেয়া চুপ করে থাকে, কথাই হয়তো বুঝতে পারে না। বাবা পাগলের মতো হয়ে উঠেছেন, মেজাজ হয়েছে খিটখিটে। অল্পতেই রেগে বাড়ি মাথায় তোলেন। রুনু স্কুল থেকে ফিরতে দেরি করেছে বলে মার খেল সেদিন। একদিন দেখি বাবা গণক নিয়ে এসেছেন, পাড়ার যুবকদের নাম লিখে কি সব মন্ত্র পড়ছে সে। রাবেয়ার অসুখের প্রত্যক্ষ চিহ্ন ধরা পড়ল একদিন ভোরে। চা খেয়ে ওয়াক ওয়াক করে বমি করল। যদিও তার শারীরিক অস্বাভাবিকতা নজরে আসার সময় এখনো হয়নি, তবু তার শরীরে আলগাশ্রী আসছিল। একটু চাপা গাল ভরাট হয়ে উঠেছে, ভ্রু মনে হচ্ছে আরও কালো, চোখ হয়েছে উজ্জ্বল। চলাফেরায় এসেছে এক স্বাভাবিক মন্তরতা। স্কুলের হেডমাস্টারের বউ একদিন বেড়াতে এসে বলল, দেখো ও বউ, তোমার মেয়ে কেমন হাঁটছে, ঠিক যেন পোয়াতি। কথাগুলো আমার বুকে ধক করে বিঁধেছে। কিছু একটা করতে হবে, এবং খুব শীঘ্রই। সবাই জানবার ও বুঝবার আগে। একটা করে দিন যাচ্ছে, অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে সবাই। কিন্তু কি করা যায়? বাবা নিশ্চয়ই কিছু একটা ভেবেছেন। একবার ইচ্ছা হয় তাকে জিজ্ঞেস করি, কিন্তু সাহসে কুলায় না। বাবাকে বড় ভয় করি আমরা। সেদিন রাতে শুনলাম বাবা চাপা কণ্ঠে বলছেন, বিষ খাইয়ে মেরে ফেলো মেয়েকে। মা বললেন, ছি ছি, বাপ হয়ে কথা বললে? বাবা বিড়বিড় করে বললেন, আমার মাথার ঠিক নেই শানু, তুমি কিছু মনে করো না, পাগল মেয়ে আমার। বাবার দীর্ঘ নিঃশ্বাস শুনলাম। অনেক রাত অবধি ঘুম হলো না আমার। একসময় রাবেয়া ঘুম ভেঙে জেগে উঠল, কাতর গলায় বলল, খোকা। কি, বাথরুমে যাবি? হুম। কি হয়েছে, খারাপ লাগছে? হ্যাঁ। বমি করবি? না। স্বপ্ন দেখেছিস? হুম। কি স্বপ্ন? মনে নেই, ঘুমিয়ে পড়, ভালো লাগবে। আচ্ছা। রাবেয়া শুয়ে পড়ল আবার। মুহূর্তেই উঠে বসে বলল, খোকা। কি, পলা এসেছে? কে এসেছে? পলা, দোর খুলে দেখ, বারান্দায় বসে আছে, আমি ডাক শুনলাম। দরজা খুলে বেরিয়ে এলাম দুজনেই। কোথায় কি, খা খা করছে চারদিক। রাবেয়া ডাকল, পলা, পলা। মা বললেন, কে কথা বলে? আমি রাবেয়া মা। বাবা ধমকে উঠলেন, যাও যাও, ঘুমোতে যাও, কি করা তো রাতে? শব্দ শুনে মাস্টার কাকা বাইরে আসেন। কি হয়েছে খোকা? রাবেয়া বলে, পলাকে ডাকছিলাম কাকা। যাও শুয়ে পড়ো, পলা কথা থেকে আসবে এত রাত্রিরে। শুতে শুতে রাবেয়া বলে, খোকা, পলাকে একটা চামড়ার বেল্ট কিনে দিবে, গলায় বেঁধে দিব। আচ্ছা। আর একটা লম্বা শিকল কিনে দিবে? দেব। আচ্ছা, আর একটা জিনিস কি দিবে? কি জিনিস? নাম মনে নেই আমার, দেবে তো? আচ্ছা, দেব। কবে, কাল? না, চাকরি হোক আগে। বাবা বলে উঠলেন, কি ভেদর ভেদর করছিস তোরা, ঘুমো। সারাদিন খেটে এসে শুই, তাও যদি শান্তি পাওয়া যায়। বহু আকাঙ্ক্ষিত চিঠিতে এলো। সরকারি সিল থাকা সত্ত্বেও কিছুই বুঝতে পারেনি। আর 10টা খাম যেমন খুলি, তেমনি আড়াআড়ি খুলে ফেললাম। আমাকে তারা ডেকেছেন। রসায়ন শাস্ত্রের লেকচারশিপ লেকচারশিপ পেয়েছি একটা কলেজে। প্রাথমিক বেতন 450 টাকা, ইয়ারলি 25 টাকা ইনক্রিমেন্ট। লেখাগুলো কেমন অপরিচিত মনে হচ্ছিল। খুব খুশি হয়েছি, এমন একটা অনুভূতি আসছিল না। অথচ আমি খুশি হয়েছি এবং আমি সবাইকে খুশি করতে চাই। সীতাকুণ্ডের পাহাড়ে সবাইকে নিয়ে বেড়াতে যেতে চাই। রুনুকে গাঢ় সবুজ একটি শাড়ি দিতে চাই, রোল নাম্বার 13-এর গায়ে যেমন দেখেছি। এখন হয়তো সমস্তই আমার মুঠোয়, তবু সেই অবাধ সুখ, সমস্ত শরীর জুড়ে উন্মাদ আনন্দ কই? আমরা বহু কষ্ট পেয়ে মানুষ হয়েছি। আমাদের ছেলে মানুষই কোনো স্বাদ, কোনো বাসনা আমাদের বাবা মা মেটাতে পারেননি। আমাদের বাসনা তাদের দুঃখই দিয়েছে। আজ আমি সমস্ত বেদনার, সমস্ত দুঃখে শান্তির প্রলেপ জুড়াব। আলাদিনের প্রদীপ হাতে পেয়েছি, শক্তিমান দৈত্যটা হাতের মুঠোয়। মামা চাকরি হয়েছে।
মা দৌড়ে এলেন। বহুদিন পর তার চোখ আনন্দে ছলছল করে উঠল। বললেন, দেখি। আমি চিঠিটা তার হাতে দিলাম। মা পড়তে জানেন না, তবু উল্টাপাল্টে দেখলেন সেটি। এমনভাবে নাড়াচাড়া করছিলেন যেন খুব একটা দামি জিনিস হাতে। মা বললেন, বেতন কত রে? 450। বলিস কি, এত? আমি তাচ্ছিল্যের ভঙ্গিতে বললাম, বেশি আর কোথায়? বলেই আমি লজ্জা পেলাম। ভালো করেই জানি টাকাটা আমার কাছে অনেক বেশি। মা বললেন, এবার বিয়ে করা বউ তোকে। কি যে বলেন, বেশ একটা লক্ষ্মীমন্ত মেয়ে আনতে হবে, রূপবতী কিন্তু সাধাসিধা, নাহার মেয়েটির মতো। মা কল্পনার সুখের সাগরে ডুব দিলেন। শহরে তুই বাসা করবি? তা তো করতেই হবে। বেশ তো, মাঝে মাঝে তোর কাছে গিয়ে থাকব। মাঝে মাঝে কেন, সব সময় থাকবেন? না রে বাপু, সংসার ফেলে যাব না। মা ছেলে মানুষের মতো হাসলেন। আমি বললাম, প্রথম বেতনের টাকায় আপনাকে কি দিব মা? তোর বাবাকে একটা কোট কিনে দিস, আগেরটা পোকায় নষ্ট করেছে। বাবারটা তো বাবাকেই দিব, আপনাকে কি? মা রহস্য করে বললেন, আমায় একটা টুকটুকে বউ এনে দে। মাস্টার কাকাও খবর শুনে খুশি হলেন। তার খুশি সবসময় মৌন। এবার একটু বাড়াবাড়ি ধরনের আনন্দ করলেন। নিজের টাকায় প্রচুর মিষ্টি কিনে আনলেন, অনেক মিষ্টি। যার যত ইচ্ছে খাও। কাকা বললেন, সুখ আসতে শুরু করলে সুখের বান ডেকে যায়। দেখো খোকা, কত সুখ হবে তোমার। রুনু স্কুল থেকে এসে বলল, দাদা তোমার নাকি বিয়ে? কে বলেছে রে? মা। হিহি। খুব হিহি না? তোকে বিয়ে দিয়ে দেই যদি। যাও, খালি ঠাট্টা। কাকে তুমি বিয়ে করবে দাদা? দেখি ভেবে। আমি জানি কার কথা ভাবছ। কার কথা? শিলার কথা নয়? পাগল তুই? অবহেলায় উড়িয়ে দিলেও বুঝতে পারছি। আমার কান লাল হয়ে উঠেছে। অস্বস্তি বোধ করছি। শিলুকে কেন যে হঠাৎ ভালো লাগলো, যতবার তাকে দেখি ততবার বুক ধকধক করে ওঠে। একটা আশ্চর্য সুখের মতো ব্যথা অনুভব করি। সমস্ত শরীর জুড়ে শিলু শিলু করে কারাবুছি চেঁচায়। আমি একটু হেসে বলি, কে ভাবে তোর শিলুর কথা? না, এমনি বলছিলাম। বড় ভালো মেয়ে ছিল। হুম। তুই কাকে বিয়ে করবি রনু? যাও দাদা, ভালো হবে না বলছি। আমার একজন বন্ধু আছে, খুব ভালো। দাদা, আমি কেঁদে ফেলবো কিন্তু এবার। আনন্দ অনুষ্ঠান থেকে মন্টু বাদ পড়ল। বড় নানার বাড়িতে গিয়েছে সে, আগামীকাল আসবে। বাবা আসলেন রাত 9টার দিকে। মা খবরটা না দিয়ে মিষ্টি খেতে দিলেন বাবাকে। মিষ্টি কিসের? আছে একটা ব্যাপার। বাবা আধখানা মিষ্টি খেলেন। ব্যাপার জানার জন্য উৎসাহ দেখালেন না। মা নিজের থেকেই বললেন, খোকার চাকরি হয়েছে, 450 টাকা মাইনে। বাবা খুশি হলেন। থেমে থেমে বললেন, ভালো হয়েছে। আমি চাকরি ছেড়ে দিব এবার, বয়স হয়েছে, আর পারি না। রাবেয়া, রাবেয়া কোথায়? ঘুমিয়েছে, শরীর খারাপ। ভাত খায়নি তো? না, একটা মিষ্টি খেয়েছে শুধু। বললাম খালি পেটে রাখতে, মিষ্টি বা দিলে কেন? সকাল সকাল ঘুমিয়ে পড়লাম সেদিন। রাত 1টার দিকে মা পাগলের মতো ডাকলেন, খোকা, ও খোকা, শিগগিরই ওঠ, ও খোকা, খোকা। খুব ছোটবেলায় গভীর রাতে একবার মায়ে এমন ব্যাকুল হয়ে ডেকেছিলেন। ভূমিকম্প হচ্ছিল তখন। আমাদের বাসা থেকে 40 গজের ভেতর নন্দী সাহেবদের ছেড়ে যাওয়া পুরনো বাড়ি ধসেও গিয়েছিল। আজকের এই গভীর রাতে মায়ের আতঙ্কিত ডাক আমাকে ভূমিকম্পের কথা মনে করিয়ে দিল। দরজা খুলে বাইরে এসে দাঁড়াতেই মা বললেন, আয় আমার ঘরে, আয় তাড়াতাড়ি। কি হয়েছে? মা অসহিষ্ণু হয়ে পড়েছিলেন। তিনি আমার হাত ধরে টেনে নিয়ে চললেন। দরজা খোলা। চোখে পড়ল মায়ের বিছানায় রাবেয়া শুয়ে আছে। তার মাথার কাছে বাবা গরুর মতো চোখে তাকিয়ে আছেন, রক্তে মেঝে ভেসে যাচ্ছে। আমি থমকে দাঁড়ালাম। অ্যাবর্শন নাকি? কাকে দিয়ে কি করালেন? নাকি নিজে নিজেই কিছু খাইয়েছেন? বাবা ধরা গলায় বললেন, খোকা তুই মাথা একটু হাওয়া কর, আমি একজন বড় ডাক্তার নিয়ে আসি, রক্ত বন্ধ হচ্ছে না। ডাক্তার আসলেন একজন। গম্ভীর হয়ে ইঞ্জেকশন করলেন। আপনার মেয়েকে আমি চিনি।
আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের নন্দিত নরকে পর্ব ৩।